সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। হাতে মিনিট 10 টাইম রয়েছে, আমি দুটো তিনটে কথা বলবো। আবু আবু হ্যালো হ্যালো হ্যালো, দুটো তিনটে কথা বলবো। প্রথম নম্বর কথা হলো, আসলে আমার এই পোশাক পরিচ্ছদ নিয়ে রাজনীতিতে আসাটা অনেকে ভালো মনে মেনে নেয়নি। আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি এই জন্যেই যে স্বাভাবিকভাবেই যদি কোনো গ্রামের পুরুষ মানুষ শাড়ি পরে বেড়ায় না, সবাই একটু হা করে তাকাবে, এই মদ্দালোক আবার শাড়ি পরলো কেন, তাই না? সবাই একটু অবাক হয়ে যাবে যে মদ্দালোক প্যান্ট পরবে, শার্ট পরবে, লুঙ্গি পরবে, গেঞ্জি পরবে, হেড পরবে, ক্যাপ পরবে, এবার শাড়ি পরলো কেন? তো ব্যাপারটা খানিকটা প্রায় এইরকম, যেহেতু রাজনীতিতে এই ধরনের মানুষ দেখাশোনা তো কম মেলে বা মেলে না, সেটা মানুষের কাছে অনেকের ভালো নাও লাগতে পারে, বা যারা সমালোচনা করছেন আমি তাদের সমালোচনাকে শ্রদ্ধা জানাচ্ছি, পাল্লা একটু বেশি বেশি করবেন। সেকেন্ড যে কথাটা, দেশ রাজ্য যে পরিস্থিতিতে পরিচালিত হচ্ছে, এই পরিস্থিতির মোকাবেলায় এই রাজ্যের বাসিন্দা, এই রাজ্যের নাগরিক হিসাবে আমাদের সকলের কিছু দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা আছে। আমার খুব ভালো মনে পড়ে 2009 সালের 25শে মে যেদিন আয়লা শুরু হয়েছিল, সেদিন আমার ড্রাইভার বাড়ি ছিল না। বিকাল 2:30 থেকে যখন সাবজেলিয়া, মণিপুর, আতাপুর, ঝুপখালি, ঘরবাড়ি ভাঙা, জলোচ্ছ্বাস, গরু ভেসে যাচ্ছে, মাকে পাওয়া যাচ্ছে না, এই ধরনের ফোন আসছিল, তো আমার মনে হলো যেন যে মানুষের এই কঠিন মুসিবতে আমি সুন্দর ছাদ দেওয়া কাঁচগেরা ঘরে বসে আছি, এটা আমার নিজে নিজে মনে হচ্ছিল আমি এই জাতির একজন কলঙ্কিত সন্তান। মানুষ যখন এত বিপদ, এত মুসিবতে, আমার ঘরে থাকা উচিত না। বেলা 3টের দিকে আমার জেন গাড়িটা নিয়ে একা ড্রাইভিং করে মুড়ি, বাতাসা, চিড়ে, দুধ, বিস্কুট যতটা আমার জেন গাড়িতে ধরে, বাচ্চা গাড়ি নিয়ে একা একা চলে গেলাম। ভালো লাগে এই জায়গাটায়, মানুষ যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, এই কঠিন মুসিবতে না পড়া পর্যন্ত মানুষ ঠিক ভালো বন্ধু চিনতে পারে না। আপনি জীবনে যত বেশি বিপদে পড়বেন, যত মুসিবতে পড়বেন, যত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন, তত আপনার জীবনের খুব কাছের বন্ধু বেশি বেশি যাচাই করতে পারবেন। যারা জীবনে বিপদে পড়ে না, ওরা ভালো বন্ধু কখনো যাচাই করতে পারে না। আমার 40-45 দিনের রিলিফের অভিজ্ঞতা আছে। সেই সময় আমার মনে হয়েছিল সাবজেলিয়া, মোল্লাখালী, আতাপুর, মণিপুরে যাদেরকে রিলিফ করেছিলাম, খুব বেশি যদি হয় 5 to 10% মুসলিম, বাকি সব হিন্দু পরিবার। এই রিলিফের পরে কেউ নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, কেউ নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়, কেউ নিজেকে খ্রিস্টান বলে পরিচয় দেয়, কেউ নিজেকে বৌদ্ধ, শিখ বা পার্সিয়ান বলে পরিচয় দেয়। রিলিফ করার পর, রিলিফ করাকালীন আমার মনে হয়েছিল হিন্দু, মুসলমান, শিখ, ইসাই এই নাম আর এই টাইটেল নিয়ে লাভ কি হবে? আসলে যদি 16 আনা ভালো মানুষ তৈরি না হওয়া যায়, ধর্মের লাভ নিয়ে কোনো লাভ নেই। আপনি মুসলমান পরে হবেন, আগে 16 আনা মানুষ তৈরি হন। আপনি হিন্দু পরে তৈরি হবেন, আগে ফার্স্ট ক্লাস মানুষ তৈরি করুন নিজেকে। আপনি ভালো আলেম, ভালো মাওলানা, ভালো মুফতি, ভালো পুরোহিত, ভালো ধর্মগুরু পরে তৈরি হবে, আগে নিজেকে ভালো মানুষ তৈরি করুন। আর আমার মনে হয়েছে নিজেকে ভালো মানুষ বলে তৈরি করতে গেলে জীবনে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো বিপদে মানুষের পাশে দাঁড়ানো। এর চাইতে মনুষ্যত্বের আত্মবিকাশ ঘটাবার আর দ্বিতীয় কোনো রাস্তা, পথ আমার সামনে মনে হয় আল্লাহ না করুন। আজকে যদি আমার গ্রাম তেহাটা নয়, এই তেহাটা গ্রামে অনেকদিন আগে ওয়াজ করতে এসেছি, আমার মনে পড়ে। আর এই গ্রামের কোন একজন হাজী সাহেব একটু হালকা পাতলা, গায়ের রং চাপা কালো, মদিনা শরীফে আক্রান্ত হয়ে পড়ে। আমি জানি না হিসাবের নামটা কি,
আমি মসজিদে নববীর জামাত কাজা করে সেই হাজী সাহেবকে নিয়ে হসপিটালে ভর্তি করেছিলাম। বেচারা বারবার ফোন করতেন যে একবার অন্তত এসে আমার দেখে যাও, হালকা পাতলা করে একটু গায়ের রং কালো করে, হয়তো কখনো পরিচয় কারো না কারো সঙ্গে হয়ে যেতে পারে। যাই হোক, এই মুহূর্তে যদি কোনো ঘরে আগুন লাগে, আমি দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন, তাহলে আগুন লাগার পর চিন্তাশীল বিবেকবান বুদ্ধিজীবী মানুষের প্রথম দায়িত্ব হলো ঘরটা ভালো করে দেখা, এটা মুসলমানের ঘর না হিন্দুর ঘর। যদি দেখা যায় মুসলমানের ঘর, তাহলে আরেকবার চিন্তা করতে হবে যেই ঘরে যারা থাকে ওরা নামাজ পড়ে নাকি মদ চুল্লু খায়। যদি দেখে না নামাজ পড়ে, তাহলে আবার চিন্তা করতে হবে ওরা এবার রোজা করেছিল কিনা। যদি ভালো লোক হয় তাহলে ঘরের আগুনটা নেভাবো, যদি ভালো লোক না হয় ঘরের আগুনটা নেভাবো না। আচ্ছা, এই ভালো মন্দ যাচাই করতে করতে ঘরের আগুন আর নেভানোর মতো কিছু অবশিষ্ট থাকবে? যদি ঘরে যখন দাও দাও করে আগুন জ্বলছে তখন যদি কেউ বিচার করে এটা মুসলমানের ঘর না হিন্দুর ঘর, তাহলে যিনি বিচার করছেন আসলে সেটা মানুষ নাকি ঘাস জাবনা খাবার চার পেয়ে প্রাণী? যদি ডাল ভাত আর সানা খাওয়া, পটল বেগুন উচ্ছে খাওয়া যদি মানুষ তৈরি হয়, তাহলে জ্বলন্ত আগুন দেখে সে কার ঘর, মসজিদ না মন্দির, ঈদগাহ না কবরস্থান, শ্মশান ঘাট না পীরস্থান, মুসলমানের বাড়ি না হিন্দুর বাড়ি, এ বিচার কোনো মানুষ করে না। আগুন জ্বলা দেখলে সবাই মিলে নেভাতে যাবে। আমার মনে হয়েছিল দিল্লির বর্গীয়রা, দিল্লির জোরদার জমিদারেরা গোটা বাংলা জুড়ে মনুষ্যত্বের আকাশে, মানবতার আকাশে, বাঙালি জাতির জাতিসত্তার আকাশে যে আগুন তারা জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, সেই জ্বলন্ত আগুনে পানি দেওয়ার জন্য আব্দুল মতিনকে আরেকবার ফ্রন্ট থেকে এখানে আসতে বাধ্য করেছে। অন্য কোনো কারণে আমি আসি, আমার মনে হয়েছে আমার রাজ্য জুড়ে তারা আগুন জ্বালাবে আর আমি বেঁচে থাকবো, নিপাট ভালো মানুষ দেখবো, তাহলে নিশ্চয়ই এই বাঙালি ঘরের আমি কোনোদিন ভালো সন্তান নই। তারা আমাদের ভোটার তালিকা থেকে তারা আমাদের নাম কেটে বাদ দেবে। আমাদের ঘরের সন্তান দিল্লি, বোম্বে, রাজস্থান, হরিয়ানা, কর্ণাটকে বাংলায় কথা বলার জন্য মার খাবে। আমাদের ঘরের মায়েরা, বোনেরা, বেটিরা, ভাই, বন্ধু কি পোশাক পরবে এই বিচারটা তারাই করবে। বাঙালি ঘরের সন্তান আমরা কিভাবে আমাদের উৎসব করব এই বিচারটা তারা করবে। এবং আগামী দিন এই বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র তারা করেছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলায় আমার কিঞ্চিত দায়িত্ব যদি আমি পালন করতে পারি, আমি নিজেকে সার্থক এবং পুণ্যবান বলে মনে করব। শেষ কথা বলছি, পশ্চিমবঙ্গে এক্ষুনি যে অবস্থা চলছে, হয় ইস্পাত নয় তেজপাত। বাংলা একটা কথা বলে, পশ্চিমবাংলায় এখন রাজশক্তিতে বসার জন্য দুটো দল, হয় তৃণমূল না হলে বিজেপি, এই ছাড়া কোনো দল নেই। এখন মজার ব্যাপার হলো গ্রামে পুলিশ এসে একটা চোর ধরে খুব মারা মেরেছে। এখন পাশে বুড়ি ছিল, সে বুড়িটাও খুব কান্নাকাটি করছে, অন্য একটা গ্রাম্য বুড়ি, সে কান্নাকাটি করছে, চোর ঠ্যাঙাচ্ছে, পুলিশ চোর বেঁধে নিয়ে যাবে। তা গ্রামের লোক জিজ্ঞেস করছে, হ্যাঁ গো চাচিমা মাই করছে তো ও চাচি, তা চোর চুরি করেছে, পুলিশ চোর ঠেঙিয়ে থানায় নিয়ে যাচ্ছে, তা তুমি এত কান্নাকাটি করছো কেন? বলছে না আমি কাঁদছি, আমি যার মামু বলি চোরও তার মামু বলে। কিছু মাথায় গেছে তো আসলে ব্যাপার হলো যারা চোর যখন সরাসরি তৃণমূল কংগ্রেস যখন বিজেপি আরএসএস কে একেবারে বাংলা থেকে ছেটিয়ে পার করবার জন্য দিন রাত তৃণমূল কর্মীরা যখন বুথ লেভেল থেকে রাজ্য লেভেল দুরন্ত রকমের লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তখন চোর যখন মার খাচ্ছে, চোরের বোন তখন আর সহ্য করতে না পেরে ঘুর পথে অন্য নাম দিয়ে টিএমসিকে হারিয়ে বিজেপিকে যারা জেতাবার ষড়যন্ত্র করছেন, সেই সমস্ত দালালদের আমি সতর্ক
কোনোদিন ক্ষমা করবে না, মনে রেখে দেবেন। কারণ ডাইরেক্ট বলতে পারছে না যে ওটা আমার ভাই। বলছি এরা টিএমসির বিরুদ্ধে লড়ছে, তা তোমার এত গাছ, এরা বিজেপির বিরুদ্ধে লড়ছে, তা তোমার গানে এত জ্বালা করছে কেন? তাহলে না, আমি যার মামু বলি চোরও তার মামু বলে, সেই জন্য আমার গাড়া জ্বালা করছে। এখানে যা আছেন, আমি খুব সোজা সাপটা ভাষায় কথা বলি। শেষ 59 হয়েছে তো সবাই মিলে শুধু বাংলার অস্তিত্ব, বাঙালি জাতির জাতিসত্তা, হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলেমিশে থাকবার, সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকবার যে প্রচেষ্টা, যে লড়াই, যে সংগ্রাম মমতা ব্যানার্জি অভিষেকজি চালিয়ে যাচ্ছেন, আমরা সেই সংগ্রামকে স্বাগত জানিয়ে একই সঙ্গে থাকব এবং কলকাতার মাটিতে, বাংলার মাটিতে বিজেপির আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। এই সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাইকে আরো একবার শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি।